আহ, সংখ্যার বর্গ নির্ণয় এবং বর্গমূল নির্ণয়। আমরা অবশ্যই নাম শুনেছি যে বর্গ নির্ণয় কিভাবে করতে হয়, বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়। আহ, আপা, আ- আমরা কি রেডি ক্লাসের জন্য? তুমি কি আমার লেবু আনে আমার মুখটা ঘুষে দিবা? তার সকলকে একটু মিউট করতে বলে। সবাই একটু মিউট করে দেন, যারা কথা বলছেন বা আওয়াজ করছেন। আপনারা একটু মিউট করেন, তাহলে অন্যদের ক্লাস করতে সুবিধা হবে, তাহলে একটু প্রবলেম হয়ে যায়। তাহলে যাই আমরা ক্লাসটা শুরু করি। আমরা মেইনলি আজকে ক্লাস দেখব সংখ্যার বর্গ নির্ণয় এবং বর্গমূল নির্ণয়। তো বর্গমূল কথাটা এখানে লেখা হয় নাই। তো যাই হোক, আমরা মেইনলি এই দুইটা বের করব। তো আসলে দেখেন, আমার পূর্ণ বর্গ সংখ্যা সংখ্যা সম্পর্কে একটু ধারণা থাকা উচিত যে পূর্ণ বর্গ সংখ্যা কোনগুলো আসলে। পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে, একটু লাইনে থাকেন। হুম। তো পূর্ণ বর্গ হচ্ছে যে যে সকল সংখ্যার আমি যদি একটু কালার হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, একটু কাইন্ডলি, হ্যাঁ। একটু আমি সেটিংটা ঠিক করে নিই, একটু সময় দেন, একটু 1 মিনিট। কালারটা আসছে না ভিন্ন। 30 সেকেন্ড একটু সময় দেন আমাকে, হ্যাঁ। লেখা চেঞ্জ আসছে না কেন? হ্যাঁ, একটু আমি কালারটা ঠিক করে নিচ্ছি। কালারটা ঠিক হচ্ছে না, একটু সময় দেন আমাকে। আচ্ছা, আমি একটু কেটে ঢুকি, হ্যাঁ। একটু সময় দেন আমাকে, 1 মিনিট। ওকে স্যার, সমস্যা নেই। হচ্ছে না কেন? না না, হবে। হুম, দাও। লাকিনি। সাদাটা আসছে না। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন কালারটা? এই লেখা কি, কালার কি বোঝা যায়? স্যার, একটু সমস্যা হচ্ছে বুঝতে। হ্যাঁ, কালারটা এই ব্যাকগ্রাউন্ড দেওয়াতে সাদা কালারটা আসছে না কেন জানে। এটা চেক করি না, মানে ব্যাকগ্রাউন্ডটা আজকে প্রথম দিয়েছি, এটা আমার ভালো লাগছিল, কিন্তু কালারটা কেন জানি আসছে না। এই যে এবার আসছে, হ্যাঁ। এবার আসছে, হ্যাঁ। হ্যাঁ, এবার ওকে।
হ্যাঁ, ঠিক আছে এবার। হ্যাঁ, তো এবার তাহলে চলুন আমরা ক্লাসটা শুরু করি। তো বুঝতে পারছেন কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্লাসটি হচ্ছে, ইজি জব প্রিপারেশন অর্থাৎ ইজেপি। তো আমরা যেটা বললাম আর কি, মেনলি আজকে আমরা বর্গ কিভাবে নির্ণয় করতে পারবো কত সহজে এবং বর্গমূল কত সহজে নির্ণয় করা যায় সেই জিনিসটা আমরা দেখব। তা আমাদের পূর্ণ বর্গ সংখ্যা সম্পর্কে একটু ধারণা থাকা উচিত, যেটা আমি এর আগের ক্লাসে বলেছিলাম। যখন ওই যে মৌলিক সংখ্যা নির্ণয় এই টাইপের অঙ্কগুলো যখন করাছিলাম, তখন পূর্ণ বর্গ সংখ্যা কোনগুলো সেগুলো আমি বুঝিয়েছিলাম। তো যে সকল সংখ্যার বর্গমূল নিলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেগুলি কিন্তু মেনলি পূর্ণ বর্গ সংখ্যা। যেমন দেখেন 25, এটা যদি বর্গমূল নেন তাহলে 5 হয়। তারপর যেমন দেখেন √23 নিলে কিন্তু আপনি আহ, পূর্ণ সংখ্যা পাবেন না, তাহলে এটা পূর্ণ বর্গ সংখ্যা না। তার মানে 25, 6 6 36, 36, 49, 64, 81 এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা আমরা কোন সংখ্যাকে, যেমন দেখেন 5, কোন সংখ্যাকে বর্গ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাই। ঠিক আছে, যেমন 6কে বর্গ করলে 6 6 36, এটা হচ্ছে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো বর্গ নির্ণয় করার ব্যাপারটা যেহেতু জানেন যে কোনো সংখ্যাকে বর্গ করলেই মানে একই সংখ্যাকে ডাবল গুণ করলে সেটার বর্গ হয়ে যায়। তো চলুন আমরা সবকিছু কিন্তু অঙ্ক দিয়ে দেখবো। হ্যাঁ, অঙ্কের মাধ্যমে সবকিছু শিখতে চাই। তো এখানে আরো একটু কথা বলে দিই পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে, যে এখন সব সংখ্যা তো পূর্ণবর্গ সংখ্যা হয় না, তাই না? তো পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে কিন্তু লাস্ট ডিজিট, শেষের অঙ্কটা কখনো 2, 3, 7, 8 এগুলো কখনো থাকে না। যেমন দেখেন 273, এটা কখনো পূর্ণবর্গ সংখ্যা হবে না। তারপরে 252, এটা কখনো পূর্ণবর্গ সংখ্যা হবে না। তারপর ধরুন যে 737, এটা কখনো পূর্ণবর্গ সংখ্যা হবে না। 548 এইগুলো কখনো পূর্ণবর্গ সংখ্যা হবে না যদি লাস্ট ডিজিটটা 2378, লাস্ট ডিজিটটা যদি 278, 2378 এগুলো থাকে, সেটা কখনো পূর্ণবর্গ সংখ্যা হবে না। এটা একটা চেনার উপায়। আর একটা হচ্ছে নর্মালি পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে বাকি সংখ্যাগুলো থাকে, যেমন 1, 4, 6, 9 এই টাইপের সংখ্যাগুলো লাস্টেকার ডিজিটে থাকে। তো মানে এটা একটা চিনার মোটামুটি একটা উপায়, শর্টকাট আর কি, মানে দ্রুত একটা চিনার উপায় আর কি নর্মালি। আর আরো একটা উপায় হচ্ছে, তাহলে আমি 1 নম্বরে একটা বললাম যে পূর্ণবর্গ সংখ্যার লাস্টে কিন্তু 2, 3, 7, 8 কখনো থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে যে সে সংখ্যাটাকে আমরা কখনোই পূর্ণবর্গ সংখ্যা বলবো না যদি কোনো সংখ্যার শেষে আহ কি বলবো বিজোড় সংখ্যক 0 থাকে, তাহলে এটা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না। পূর্ণবর্গ সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে জিরো সবসময় কি হবে, জোড় সংখ্যা হবে, ডাবল হবে, পেয়ার হবে, কাপল আকারে হবে। যেমন দেখেন 3 0 0 0 0 এরকম হওয়া লাগবে, 4 0 0 0 0 0 এরকম, মানে সবসময় কাপল আকারে হবে, অর্থাৎ জোড় সংখ্যা হবে। শূন্যটা সবসময় কি হবে, লাস্টে যে শূন্য থাকবে সেই পরিমাণটা কি সবসময় জোড় হবে। কখনো বিজোড় হলে সেটা কখনো পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। তাহলে আমরা আমরা কিন্তু দুইটা কন্ডিশন শিখলাম, যে শেষের ডিজিটগুলো কখনো 2, 3, 7, 8 হয় না, শেষে কখনো শূন্য বিজোড় সংখ্যক হবে না, জোড় সংখ্যক শূন্য থাকবে। এই দুইটা কনসেপ্ট একটু মাথায় রাখেন, দিয়ে আমরা অঙ্কগুলো করলে দেখবেন যে আপনি বুঝতে পারবেন। তো চলুন আমরা অঙ্ক করে দেখি। এই যে দেখেন একটা অঙ্ক আছে যে 999 অর্থাৎ 999 সংখ্যাটির বর্গ নির্ণয় করুন। তো এগুলো বর্গ নির্ণয় করা a - b² ফর্মুলা দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, যেমন 1000 - 1² a - b² ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক এটা করতে পারি। কিন্তু আমরা এই ফর্মুলায় যাব না, এটা সময় সাপেক্ষ, যেহেতু এমসিকিউ আমাকে দ্রুত অ্যান্সার করতে হবে। তাই আমরা দ্রুত কিভাবে অ্যান্সার করতে পারি দেখেন, এরকম যখন থাকবে এটাকে যদি বর্গ করেন, যেহেতু এটা এই সংখ্যাটা হচ্ছে 3 অঙ্কের 3 ডিজিটের অর্থাৎ 3 অঙ্কের একটা সংখ্যা, তাহলে এখানে যে সংখ্যাটা পাবেন অবশ্যই এটা 6 সংখ্যার হবে। 3 ডিজিটের হলে অবশ্যই 6 ডিজিটের সংখ্যাটা হবে। 2 ডিজিটের হলে
চার চার ডিজিটের সংখ্যাটা বর্গ করার পর পাবো। তাহলে যেহেতু আমি বর্গ করব 3 ডিজিটের একটা সংখ্যাকে, তাহলে এটা অবশ্যই অবশ্যই 6 ডিজিটের একটা সংখ্যা পাবো বর্গ করার পর। তো কি করব, প্রথমে দেখেন, যেহেতু আহ, দেখেন 3টা 9 আছে, তাহলে প্রথমে 2টা 9 বসাবো, আর শেষের 9টাকে আমি 8 বানাই দেবো। মানে সহজ পন্থায় অ্যান্সার করার উপায় যেটা। তাহলে আরো 3টা হবে, তাহলে শেষে হবে 1, সবসময় শেষে হবে 1, আর বাকিগুলো শূন্য দিয়ে পূরণ হবে, তাহলে 0 0 1। দেখেন এটা কোথায় অপশন আছে, যেটা অ্যান্সার। এখন আপনার যদি এরকম হতো ধরলেন, তাহলে কি হতো, তাই না? তাহলে 4টা হতো না? তাহলে দেখেন 9 8, তাহলে আরো 2টা হতো, তাহলে শেষে তো একটা, শেষে একটা 1 থাকবে, আর বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করবো, তাহলে 0 1। আপনার যদি এরকম হয়, তার মানে কি এটা 8টা হবে না? 8 ডিজিটের সংখ্যা পাবো না বর্গ করার পর? তাহলে আপনি কি করবেন, প্রথমে 3টা বসিয়ে দিবেন, তারপর এটা 1 কমিয়ে দিবেন, তা 8 বানাবেন। তারপর 9 9 9 8, তার আরো 4টা বাকি থাকে, শেষে একটা 1 বসবে, আর বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করে দেব। এই যে, আমরা ফর্মুলা দিয়ে করতে পারবো বেসিক নিয়মে অঙ্ক করার সময়, কিন্তু এটা তো সময় সাপেক্ষ, আপনি দ্রুত যেন এমসিকিউতে অ্যান্সার করতে পারেন। তার মানে আমার যেহেতু এখানে 3টা আছে, তাহলে দেখেন 9 9 8, আর বাকি 3টা ডিজিট, একটা শেষে 1 হবে, আর বাকিটা শূন্য দিয়ে পূরণ হবে। দেখেন, তার মানে 9 দিয়ে যদি কোনো বর্গ করতে বলে, আপনি দ্রুত এইভাবে অ্যান্সার করে ফেলবেন। তারপরে দেখুন, হ্যাঁ এটা অবশ্যই বর্গ হবে, হ্যাঁ। এটা আপনারা বুঝতে বুঝতে পারছেন কি? একটু রেসপন্স করবেন। জি স্যার। হ্যাঁ, সবাই একটু কথা বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝছেন। কেমন? হুম। তাহলে দেখুন, তারপরটা আমরা মেইনলি বর্গ নির্ণয় করছি, যেহেতু 0.01। আচ্ছা, বর্গ মানে কি ওই সংখ্যাকে দুইবার গুণ না? তাহলে ব্যাপারটা এরকম না, 0.01 গুণিত 0.01। এই গুণগুলো কত সহজে করতে পারবেন। দেখেন, এখানে দশমিকের পরে দুইটা দুইটা ডিজিট, এখানে দশমিকের পরে দুইটা ডিজিট, তার মানে একে একে গুণ করলে 1 হয়, তার মানে দশমিকের পরে 4টা ডিজিট হবে। এখানে দুইটা, এখানে দুইটা, 4টা। তাহলে একে একে গুণ করলে 1 হয়, আর বাকিগুলো শূন্য দিয়ে পূরণ হবে, জাস্ট শূন্য দিয়ে পূরণ করে দেবেন। 1, এইভাবে। যদি কোনো কারণে এরকম হতো, 0 0 1 0 1, তাহলে কি করতেন? তাহলে 3টা আর 2টা 5টা, তার মানে 0.00001, এরকম অ্যান্সার এভাবে গুণ করতে পারতেন দ্রুত একেবারে। তার মানে আপনি এটা কি করবেন, 4টা হবে টোটাল, তারপর 0 পয়েন্ট, শেষে তো একটা 1 হবে, বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করে দেবেন জাস্ট। আর যদি আপনি মনে করেন যে না, আমি এভাবে করবো না, অন্যভাবে করব, তাহলে তাহলে কি করবেন, দশমিক উঠিয়ে দিয়ে কি করবেন, এই যে এরকম 1/100, 1/100। তাহলে এটাকে যদি আপনি গুণ করেন, 100 100 গুণ করেন, তাহলে এরকম হয়ে যাবে 4টা। তাহলে এটাকে যদি ভাগ করেন, 1কে 10,000 দিয়ে ভাগ করেন, তাহলে এরকম হবে। একই কথা। তার চাইতে আপনি মনে রাখবেন, দশমিকের পরে 2 2 4 হচ্ছে, তার মানে কি 4টা হবে, 1 বাদে বাকি বাকি 3টা শূন্য দিয়ে পূরণ করব। তাহলে এটা অ্যান্সার কত, এটা বুঝছেন তো? এখান থেকে আপনি কি করতে পারবেন, এই যে 1 নিলেন, এই দশমিকের জন্য 1, আর দশমিকের পরে 4টা সংখ্যা, মানে 4টা শূন্য। তাহলে এটা অ্যান্সার, ঘ নম্বর। তাহলে দেখুন, তারপরেরটা বর্গ কিভাবে নির্ণয় করতে করবেন। যে √1, ও এখানে বলাই আছে যে এটার বর্গ কত, তাহলে এখানে চিহ্ন আর দেওয়ার দরকার নাই। এটা খুবই সহজ, এটা করেন তো, আপনারা দেখি পারেন কিনা। এটা করেন, √1 প্লাস √1 এর বর্গ, এটার বর্গ কত হবে? আপনারা কেউ করুন দেখি, বলুন আর কি, পারেন কিনা। খুবই সহজ। দেখেন, √1 প্লাস √1, 1 এর রুট করলে কিন্তু 1ই হয়। তারপরে যদি আপনি মনে করেন যে না, আমি যোগ করি আগে, তাহলে 2√1, তাহলে কি 2 এর উপর স্কোয়ার মানে 4, 4 গুণিত 1, 4, তার মানে কি 2 2 4, এটা অ্যান্সার। তারপরের অঙ্কে যাই, এটা করেন, আপনারা কেউ একটু করেন,
তাহলে তো বুঝবো যে হ্যাঁ আপনার অঙ্ক বুঝছেন। আচ্ছা, বোর্ডটা কি দেখা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার। জি স্যার। হ্যাঁ। তো এই যে দেখেন এখানে এটা পারেন কিনা আপনারা দেখেন তো। 4 + 5 + 3, এই তিনটাকে যোগ করে বর্গ বের করা। একজন বের করেছে দেখি, 144, রিফাত। গুড। এটা 144 হবে। 4 আর 5 হচ্ছে 9, আর 3 12, 12 বর্গ করলে 144। দেখেন এগুলো কিন্তু আপনার করা লাগবে না, হ্যাঁ আপনি মুখে মুখে অ্যান্সার করতে পারবেন। দাস বলেছে 144, গুড, তাহলে এটা 144 অ্যান্সার। না বুঝতে পারলে বলবেন অবশ্যই, হ্যাঁ কেউ যদি বুঝতে না পারেন তাহলে বলবেন। মিমুনা খাতুন বলেছে 144। আচ্ছা, এবার একটু বলেন তো। দেখো কত সহজ সহজ অঙ্ক আছে, যে সমাজ সেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পরীক্ষায় 22 সালে এই কোশ্চিনটা আসছে। দেখেন এটা আপনি দেখা মাত্রই অ্যান্সার করতে পারবেন। কোনটি পূর্ণবর্গ নয়? তাহলে পূর্ণবর্গর শর্ত কি আমরা দেখেছি, যে কোনো একটা সংখ্যাকে যদি বর্গমূল নেই, তা বর্গমূল মানে কি, রুট নেই, স্কোয়ার রুট নেই, দিয়ে যদি পূর্ণ সংখ্যা পাই তাহলে সেটাই কিন্তু পূর্ণবর্গ। তো এটা আপনারা অবশ্যই পারবেন। দেখি কে কি অ্যান্সার করছে। সি নম্বর অ্যান্সার, দাস বলছে সি নম্বর অ্যান্সার। তার মানে 5 হচ্ছে একটা কোনটি পূর্ণবর্গ নয়? তার দেখেন 4 কিন্তু পূর্ণবর্গ, 9 পূর্ণবর্গ। দেখেন 9 কে রুট নিলে 3 হয়, 4 কে রুট নিলে 2 হয়, 1 এর রুট নিলে 1 হয়। তাহলে 5 কে কিন্তু আপনি রুট নিয়ে পূর্ণ সংখ্যা কখনোই পাবেন না, তাহলে অ্যান্সার হচ্ছে 5। এই যে আপনারা এভাবে অ্যান্সার করবেন তাহলে। মিমুনা খাতুন গোয়া বলেছে, গুড। তারপরে দেখুন তো, বলছে নিচের কোন সংখ্যাটি পূর্ণবর্গ নয়, নিচের কোন সংখ্যাটি পূর্ণবর্গ নয়? আমরা দেখেছিলাম যে যে সকল সংখ্যার লাস্ট অঙ্কটা বা ডিজিটটা 2, 3, 7, 8 হয়, তারা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না বা হয় না। ঠিক আছে। তাহলে এখানে বলছে যে নিচের কোন সংখ্যাটি পূর্ণবর্গ নয়। দেখেন এটার জন্য আপনাকে কষ্ট করতে হবে না, এত বড় বড় সংখ্যা তাও কিন্তু আপনার কষ্ট করতে হবে না। দেখেন এই যে 7 আছে না, এই যে লাস্টে ডিজিট অঙ্কটা 7 না, তার মানে এটা কখনো পূর্ণবর্গ হতে পারে না। তার মানে অ্যান্সার হচ্ছে ক। এখন আপনি যদি চান এগুলো বের করতে পারবেন, হ্যাঁ কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার যেহেতু আপনি জানেন যে পূর্ণবর্গ সংখ্যা শেষে কখনো 2, 3, 7, 8 থাকবেই না, কখনোই থাকবে না, তারা কখনো পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না, তাদের বর্গমূল নিলে কখনোই পূর্ণ সংখ্যা পাবেন না। তাহলে আপনি দেখা মাত্রই যদি বুঝে যান তাহলে আপনি দরকার কি কষ্ট করার। তার মানে কি, এই যে একটা অপশন জিনিস মনে রাখলে আপনি যে কোনো সংখ্যা এরকম আসলে আপনি পারবেন, তাই না? দেখেন বুঝলেন কিনা বলেন। এই যে এই অঙ্কটা জি, বুঝতে পেরেছেন কিনা বলবেন। বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, গুড। মানে আপনার হচ্ছে যে আপনি অঙ্ক পারবেন ঠিক আছে, কিন্তু পারাটাও যেমন গুরুত্বপূর্ণ, আপনার দ্রুত অ্যান্সার করাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। মানে জবের পরীক্ষায় কিন্তু আপনাকে দ্রুত অ্যান্সার করতেই হবে, তাছাড়া কিন্তু আপনি পিছিয়ে যাবেন। আচ্ছা এটা দেখেন তো আপনারা পারেন কিনা। বলছে নিচের কোন সংখ্যা একটি পূর্ণ বর্গ সংখ্যা হতে এক কম? মানে এখানে দেখেন এই সংখ্যাগুলোর সাথে এক যোগ করার পর কোনটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, একটু যদি আপনারা চিন্তা করেন তাহলে দেখেন তো আপনি এই ক নাম্বারে যে, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। 3 নম্বর। হ্যাঁ বলছেন যে 3 নম্বর অ্যান্সার, একজন বলছে 3 নম্বর অ্যান্সার। আচ্ছা আর কেউ? মিমুনা খাতুন বলছে 3 নম্বর। স্যার আমি বলিনি এটা। ও কে যেন বললো? স্যার আমি আদিবা। ও আচ্ছা আচ্ছা, গুড, হ্যাঁ আদিবা। নাম এই নাম ভুল হয়েছে আর কি। দেখেন এটার সাথে যদি আপনি এক যোগ করেন তাহলে শেষে কিন্তু 2 চলে আসবে। আর শেষে 2 কিন্তু কখনো থাকলে কখনো পূর্ণবর্গ সংখ্যা হয় না, তার মানে এটা ক্রস, তাই না? এখন দেখেন এই যে এটার সাথে এক যখন যোগ করবেন তখন 3 হয়ে যাবে শেষে, তার মানে এটাও কিন্তু ক্রস। তার মানে প্রথমে তো দুটা বাদ। দেখেন আপনাকে কষ্ট করতে হচ্ছে না কিন্তু। এখন আপনার এই সংখ্যাটা কিন্তু খুব পরিচিত লাগছে, এই এক যদি যোগ করেন এরকম হয়ে যাবে।
তার মানে দুইটা শূন্য, তার মানে কি জোড় সংখ্যা, তার মানে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হওয়ার একটা সুযোগ আছে। তার মানে দেখেন, এটুকু চিন্তা করেন আপনি, দুইটা শূন্যের জন্য এক বর্গমূল নিলে দুইটা শূন্যের জন্য একটা শূন্য আসবে। আর এটুকু যদি বর্গমূল করতে পারেন, 13 যদি বর্গ করেন, তাহলে কিন্তু 169 হয়। এটা কিন্তু মুখস্থ সবার, এটা জানা কথা আর কি। তার মানে এই যে দেখেন, এটার বর্গমূল নিলে 130 হয়। তার মানে আপনি সংখ্যাটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন কেমন। তার মানে দেখেন, এটা আপনার 20 সেকেন্ডের কিন্তু উপরে লাগবে না, আশা করি আর কি। তারপরে যাবেন পরের অঙ্কে, দেখি। এবার দেখেন কে, সবাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন, হ্যাঁ, যে আমরা যা জানি সেটার ভিত্তিতে দ্রুত অ্যান্সার করতে পারি কিনা। বলছে একটি সংখ্যার বর্গ, তাহলে এখন যদি একটা সংখ্যা এক্স হয়, তাহলে সেটার বর্গ এরকম, সেটা 2 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, বা অপশানে দেওয়া আছে সেগুলো হতে পারে। বলছে একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে, এই এক্স সংখ্যাটা যদি বর্গ, তা সেটা যদি সেটার বর্গমূলের চাইতে 78 বেশি হলে সংখ্যাটি কত, এরকম টাইপের। মানে সংখ্যাটা হচ্ছে এক্স, সংখ্যাটার বর্গমূলের চাইতে 78 বেশি, তাহলে এই সংখ্যাটা কত, আপনাকে এটা বের করতে বলছে। তার মানে আপনি এই যে 12কে যদি চিন্তা করেন, তাহলে 12-র বর্গ নিবেন, বর্গ থেকে বর্গমূল বাদ দিবেন, তাহলে 78 হবে। এখন ভালো করে দেখেন তো, আপনি 12 যখন চিন্তা করবেন, 12-র বর্গমূল, 12কে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে বর্গমূল নিলে তো পূর্ণ সংখ্যা পাবেন না, তাহলে বিয়োগ করে তো 78 হওয়ার কোনো সুযোগই নাই। দেখেন, 144, তাই না, √12 ধরলেন যে, 3 3 নয়, 3 পয়েন্ট সামথিং আসলো, তাহলে এখানে কি 78 হওয়ার সুযোগ আছে? কারণ এটা তো দশমিক চলে আসবে। তার মানে এটা কিন্তু প্রথমেই বাদ। যেটা পূর্ণবর্গ না সেটা কখনোই নিব না আমরা। 6ও কিন্তু বাদ, কারণ ছয়ের বর্গমূল কিন্তু কখনো পূর্ণ সংখ্যা হবে না, তাহলে বিয়োগ করে তো আপনি কখনো 78 পাবেন না। আরো মজার কাহিনী হচ্ছে, দেখেন, 6 6 36, তো 36 থেকে যদি বর্গমূল বিয়োগ করেন, 78 কখনো হয়? মানে এটা তো অবশ্যই 78 চাইতে বেশি হবে। তার মানে 6 বাদ, 4ও বাদ, তাহলে 12 বাদ, তাহলে 9, 9 অ্যান্সার হয়ে গেছে। এখন আপনি যদি টেস্ট করেন, তাহলে দেখেন 9 9 81 মাইনাস রুট, বাংলা হয়ে গেল, 9 9 81 মাইনাস √9, তার মানে কি 3 ইকুয়াল টু 78। দেখেন বুঝতে পারলেন কিনা? এটা বুঝতে না পারলে আমাকে বলবেন একটু। সবাই দেখি কি অ্যান্সার করেছে, একটু বলেন বুঝতে পেরেছেন কিনা। স্যার এটা আরেকবার বলেন, বোঝাই। আচ্ছা, আমি আবার বলছি, দেখেন। হ্যাঁ, একজন বলেছে বি অ্যান্সার। দেখেন কিভাবে বলছি, আপনি কিন্তু 10 সেকেন্ডে অ্যান্সার বি করতে পারবেন। এখন দেখেন অন্য অপশনগুলো কেন হবে না, দেখেন তো। আপনি যদি এটা আগে আমি চিন্তা করি, তাহলে এরকম না, এটার বর্গ মাইনাস বর্গমূল দিয়ে বিয়োগ করার পর 78 হতে হবে, তাহলে এটা অ্যান্সার হবে। এখন দেখেন তো, 16 থেকে কখনো 2 বাদ দিলে কি 78 হবে? কমন সেন্স। আপনি এখানের সংখ্যাটা তো 78 চাইতে বেশি হলে কিছু বিয়োগ করলে 78 হওয়ার পসিবিলিটি থাকবে। এখন এটা 78 চাইতে কম, তাহলে কিভাবে এটা 78 হবে বিয়োগ করে বলেন তো? তাহলে কি এটা কখনো হতে পারে? কখনোই হবে না। 4 4 16, মানে সুযোগই নাই 78 হওয়ার বিয়োগ করে। এবার দেখেন 36, 6 6 স্কয়ার মাইনাস 6, এটা আমি আরো চিন্তা করব না, কারণ এটা তো পূর্ণ সংখ্যায় পাবো না। আর পূর্ণ সংখ্যা না পেলে তো বিয়োগ করে 78 হওয়ার সুযোগই নয়। আর যদিও এখানে দেখেন 36 কিন্তু 78 চাইতে কম, আর এখানে দেখেন 2 পয়েন্ট সামথিং আসবে, তাহলে 78 হওয়ার সুযোগ আছে। এক এক হচ্ছে 78 এর কম, সেখান থেকে আবার বিয়োগ করে 78 হওয়ার তো কোনো সুযোগই নেই। আর আরো একটা কথা হচ্ছে, এটা পূর্ণবর্গ সংখ্যা না, কারণ দশমিক চলে আসবে, তার মানে 78 তো কখনোই হবে না, এটাও বাদ। তারপর দেখেন 12, 12 তো পূর্ণবর্গ সংখ্যা না, রুট যখন নিবেন, বর্গমূল যখন নিবেন, তখন তো দশমিক চলে আসবে। তাহলে 144, 12 স্কয়ার করলে 144 মাইনাস √12, দেখেন তো এটা তো 3 পয়েন্ট সামথিং আসবে, তাহলে 78 কিভাবে হবে? এটা তো পূর্ণবর্গ সংখ্যা না। যদি এটা 16 হতো তাহলে 4, তাহলে একটা কথা ছিল। এবার দেখেন 9, 9 পূর্ণবর্গ সংখ্যা মানে কি, তার মানে তো এটা হওয়ার পসিবিলিটি আছে। দেখেন 9 স্কয়ার মাইনাস √9,
দেখেন 81, দেখেন এটা 81টা 78-এর চাইতে বেশি। 6 6 36, 78 চাইতে কম করতে পারবো না। 4 4 16, 78 চাইতে ছোট, এটাও সুযোগ নাই। আর 12 হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা না, তাহলে সেটাও সুযোগ নাই। তাহলে দেখেন 81 - 3 সমান হচ্ছে 78। এবার বুঝতে পেরেছেন কিনা বলবেন। জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তার মানে দেখেন আপনি কিন্তু প্রথমেই দেখেই বুঝতে পারবেন যে এটা তো পূর্ণবর্গ সংখ্যা না, তার মানে তো বিয়োগ করে তো 78 কখনোই পাবো না। এটা তো 78-এর চাইতে ছোট, 4 4 16 বর্গটা, 6 6 36 সেটাও বাদ, তার মানে এটাই অ্যান্সার। না করলেও আপনি বুঝতে পারবেন এটাই অ্যান্সার। তারপরে এবার বলুন তো দেখি, এবার আপনারা বলবেন। হ্যাঁ, হ্যাঁ, দেখেন অঙ্কগুলো কঠিন না, বিভিন্ন চাকরির পরীক্ষা আছে, এগুলো হয়তো আমরা ভুল করে আসি, ঠিকভাবে অ্যান্সার করতে পারি না, তখন মার্ক পাই না বা পরীক্ষা তখন টিকতে পারি না। বলছে এই যে 215, 219, 325, 625 সংখ্যাগুলোর মধ্যে পূর্ণ বর্গ কোনটি? দেখেন 215 কখনোই পূর্ণ বর্গ নয়, কারণ এগুলো কিছু মনে রাখবেন। 15কে বর্গ করলে কত হয়? 225 হয়। তারপরে 16কে করলে 256 হয়। এটা আছে কোথাও? দেখেন তো, 225 থেকে চলে গেলো 256। আবার দেখেন 17কে করলে হয়ে যায় 324, তাহলে এটাও না। কিন্তু 25কে করলে দেখেন হয় 625। বুঝছেন, 625। তো এটা করার একটা ওয়েও আছে, বেসিক রুলস আছে। তো আমি আপনি দ্রুত কিভাবে করতে পারবেন সেটা চিন্তা করতে পারি, যে 625 যে এটা যে পূর্ণবর্গ সংখ্যা, এটার বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবো কিভাবে, দ্রুত চিন্তা করব। এটা একটা নিয়ম আছে। এই যে এটাকে প্রথমে নিবেন, ঠিক আছে। শেষ অঙ্কটা কত? 5। তো আপনি 1 থেকে 9 পর্যন্ত কাকে বর্গ করলে 5 পাওয়া যায়? দেখেন 5কে বর্গ করলে 25, তার শেষ ডিজিটটা পাই। তাহলে এখানে 5, তাই না? তাহলে 3কে এমন ভাবে ভাঙবো যে এর ছোট কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত? 4। তাহলে 2 দুগুণা 4। তাহলে দেখেন তো, তাহলে 4 প্লাস 2, তাহলে 6 হয়। তাহলে এই 5টা বসিয়ে দেবেন, এটুকুই কাজ, অন্য কিছু কাজ না। দেখবেন 25 পেয়ে যাবেন। আর এই 25 থেকে 625 কিভাবে গুণ করবেন দ্রুত? এটা নিয়ম হচ্ছে, প্রথমে 5-এর সাথে 5 গুণ করবেন, এই যে 5-এ 5-এ গুণ করবেন। আর বাম দিকে 2-এ 2-এ গুণ করবেন। আর মিডিলেরটা এটা দিয়ে গুণ করবেন। তাহলে তাহলে দেখেন কিভাবে করবেন। 5-এ 5-এ 25, 25-এর 5, হাতে থাকে 2। আর মিডিলেরটা কি হবে? 2 এবং 5-এ গুণ করবেন, তা দ্বিগুণ করে দিবেন। 5 দুগুণা 10, 10 10 10 10 কত? 20, হাতে 2-এ 22, 22-এ 2, আর 2 দুগুণা 4, আর হাতে 2-এ 6। বুঝতে পেরেছেন? যে কোনো সংখ্যাকে বর্গ করার নিয়মই হচ্ছে এরকম। দেখেন 32 যদি বর্গ করেন তাহলে কি করবেন? 2 দুগুণা 4, তারপরে কি করবেন? এই দুটাকে গুণ করবেন। 3 দুগুণা 6, 6-এর দ্বিগুণ করবো, 12 2, হাতে থাকে 1, 3 3-কে 9, হাতে রেখে 10। বুঝতে পারলেন কিনা বলেন? ভালো অনেকবার। হ্যাঁ, আরেকবার, তাই না? তাহলে দেখেন এই যে 16, 16কে বর্গ করব। হ্যাঁ, তো বর্গ করলে কি পাবো? 256 আমরা দেখলাম, তো দেখি তো হয় কিনা। 6 6 36, 36-এ 6, হাতে থাকে হাতে থাকে 3। এবার গুণ করব 1 এবং 6-এর সাথে, তাহলে 6 1-কে 6, এটাকে দ্বিগুণ করবে, যে 2 আছে না, এটাকে মাথায় রাখবেন, দ্বিগুণ করব। তাহলে 6 1-কে 6, আর দ্বিগুণ করলে 12 হয়, হাতে 3-এ 15, 15 5, হাতে থাকে 1, 1 1-কে 1, হাতে রেখে 2, 256। যে কোনো সংখ্যা। দেখেন আরেকটা সংখ্যা দেখায়, এই যে 56-কে বর্গ করলে কত হবে? 6 6 36, হাতে থাকে 3, 5 6 30, 30 দুগুণা কত হয়? 60, আর 3 63, 3 হাতে থাকে কত? 6, 5-এ 5-এ 25,
আর হাতের 6 কত 31। বুঝতে পারলেন কিনা বলেন? আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার স্যার। বুঝতে পেরেছি। এই যে 6-এর সাথে 6 গুণ হবে, আর তারপরে 5-এর সাথে 6 গুণ হবে, যেটাকে দ্বিগুণ করবেন, আর একটা 5-এর সাথে 5 গুণ, এটা গুণ করে বসাবেন, এটা গুণ করে হাতের যা থাকবে বসাবেন, তারপর এটা গুণ করে বসাবেন। তার মানে কি? স্যার হ্যাঁ বলেন। স্যার এক্ষেত্রে তো এই যে পূর্ণবর্গ সংখ্যা কোনটি, এক্ষেত্রে আরেকটা পদ্ধতি কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা আমরা তো এইভাবে বের করতে পারবো, এই যে 3-6 কাপড় আকার পেয়ারে ধরে নিব, এভাবে তো আমরা করতে পারবোই। হ্যাঁ, এটা তো নিয়ম একটা আছে, এটা বেসিক নিয়ম, এটা তো সময় সাপেক্ষ, এটা দ্রুত করার জন্য আর কি। বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। হ্যাঁ, তাহলে তাহলে এটা অ্যান্সার হচ্ছে 625। তাহলে পরের অঙ্কে যাই আমরা, দেখি এটা আপনারা চিন্তা করেন। বলছে এটাও একটা পরীক্ষা আসছে বিগত সালে। বলছে এক্স ওয়াই জেড টি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? চারটি ক্রমিক সংখ্যা মানে কি? এটা যদি 1 হয় তাহলে তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4। এটা যদি 4 হয় তাহলে তারপরটা 5, তারপরটা 6, তারপরটা 7। ঠিক আছে না? তাহলে আপনি এক্স এর মান 1 ধরে নেন, ওয়াই এর মান 2 ধরে নেন, জেড এর মান 3 ধরেন, টি এর মান 4 ধরেন। তাহলে তো হয়, ইংলিশে লেখেন তাহলে ভালো হয়। দিয়ে কোনটা পূর্ণবর্গ সংখ্যা এখন দেখেন তো। ক নাম্বারে 4টাই কিন্তু গুণ আকার আছে, তার মানে এরকম না, 1 2 3 4। তাহলে 3 4 12, 12 দুগুণা 24। 24 কি পূর্ণবর্গ সংখ্যা? 24-এর বর্গমূল করলে কি পূর্ণ সংখ্যা পাবো? কখনোই পাবো না, তার মানে এটা নট। তাহলে দেখুন তো, এটা এটুকু তো 24 আসবে, এক বাদ দিলে 23, এটাও হবে না। 24-এর সাথে 1 যোগ করলে 25, 25 কি 25 পূর্ণবর্গ সংখ্যা না? স্যার 25 তাহলে গ তাহলে নম্বর অ্যান্সার। গ নাম্বার অ্যান্সার। এটাও দেখেন, তার মানে আমি পেয়ে গেছি, তার মানে আর করার দরকারই নাই। তারপরে যদি করতে চান দেখেন, ঘ নাম্বারে 1 গুণিত 2, তার মানে কত, 2 1 কে 2, আর 3 গুণিত 4, 3 4 12, মানে 14। 14 কি পূর্ণবর্গ সংখ্যা? 14 কে বর্গমূল করলে কি পূর্ণ সংখ্যা আসে? কখনোই আসে না। তার মানে দেখেন, আপনি কিন্তু এগুলো বুঝতে পারলে দ্রুত অ্যান্সার করতে পারবেন। শুধু আমি বের করবো কি একটা, এটা না, 23ও না, 25 পূর্ণবর্গ সংখ্যা, অ্যান্সার শেষ। আপনি এটা কয় সেকেন্ডে পারবেন জানেন? 20 সেকেন্ড, 15 মিনিট, 15 সেকেন্ডে অ্যান্সার করতে পারবেন যদি আপনি অঙ্কগুলো বুঝেন। আর ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি ব্যাপারটা বুঝেন, যে আমি এক যত ধরবো তার পরের সংখ্যাটা হবে ওয়াই, তার পরের সংখ্যাটা হবে জেড, তার পরের সংখ্যাটা হবে টি। তা আমি ছোট সংখ্যা থেকে ধরবো, এত বড় সংখ্যা কেন ধরতে যাব? আমার গুণে ঝামেলা হতে পারে। এবার দেখেন তো, 1250কে সর্বনিম্ন কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? দেখেন, যেমন ধরেন যে 49 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? কারণ এটা বর্গমূল করলে 7 হয়। আর অর্থাৎ 49-কে যদি আমরা ভাঙাই, 7 গুণিত 7। তার মানে কি, যারা পূর্ণবর্গ সংখ্যা ওকে যদি ভাঙে তাহলে কিন্তু এভাবে পেয়ার আকারে পাবো, কাপল আকারে পাবো, জোড়া জোড়া আকারে পাবো। কেমন? এটা কিন্তু কখনো পূর্ণবর্গ সংখ্যা হবে না, যে 7 7 7। এটা কখনো পূর্ণবর্গ সংখ্যা হবে না, কারণ আরেকটা 7 থাকা লাগবে। যেমন শূন্য কি কখনো বিজোড় হতে পারবে না, কোনো সংখ্যার শেষের শূন্যগুলো কখনো বিজোড় হতে পারবে না। তেমনি যে গুণনীয়ক বা উৎপাদকগুলো ভাঙবো, সেগুলো কখনো বিজোড় সংখ্যক হতে পারবে না, সবসময় পেয়ার হবে, কাপল হবে, অর্থাৎ জোড় সংখ্যা হতে হবে। কেমন? এখন বলছে 1250-কে সর্বনিম্ন কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্ণ হবে, পূর্ণবর্গ হবে। এটা, হ্যাঁ, বানানটা ভুল আছে, স্পেলিং। তো এটাকে দেখেন, আমি যদি ভাঙি সুন্দর করে, প্রথমে আমি 2 দিয়ে ভাঙবো, 6 দুগুণা 12, 2 দুগুণা 4, 5 দুগুণা 10, 3 দুগুণা 6, 2 এক, আহ, তারপর কি দেখেন তো, 625, একে কি 2 দিয়ে ভাঙা যাবে? এটা 5 দিয়ে ভাঙা যাবে। এখন দেখেন, 625 তো ঠিক আছে, তাই না? তাহলে তারপরে 5 দিয়ে যাবে। তাহলে দেখেন তো, 5 1 কে 5 থাকে, 1, তাহলে
12, তাহলে 5 দুগুণা 10, 5 5 25। তারপর আবার 5 দিয়ে যাবে। তাহলে কত? 5 25 125 একবারই করে দিলাম, তাই না? তারপর 5 5 5 25। দেখেন তো, এখন দেখেন এই যে তার মানে কি পাইলাম? 2 5 5 5 5। তাহলে দেখেন তো এই যে পেয়ার, এই যে পেয়ার, কিন্তু 2 এর পেয়ার কই? তাহলে এটাকে অবশ্যই আরো 2 দিয়ে যদি গুণ দেন তাহলে আরেকটা 2 পাবেন। তার মানে এই সংখ্যাটাকে যদি 2 দিয়ে গুণ দেন তাহলে কেবলমাত্র সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ হবে। তাহলে 2 দিয়ে গুণ দিতে হবে। বুঝতে পারলেন কিনা? যেটা পেয়ার থাকবে না সেটাকে তত দিয়ে পেয়ার বানাইতে হবে। অর্থাৎ 2 ঘাটতি আছে মানে 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে বলছে এতকে সর্বনিম্ন কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, তার মানে 2 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারলেন কিনা বলেন? বলবেন একটু, বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, দাস বলেছে ইয়েস, বুঝতে পেরেছি। আর কেউ বলেন বুঝতে পেরেছেন কিনা? এবার দেখেন তো এই সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। এখন দেখেন তো কে কমেন্ট করেছে দেখি একটু, আমরা কমেন্টগুলো দেখতে হবে। আর একবার স্যার, দুইটা কি হলো? আচ্ছা, দেখেন আমি এখানে বুঝাই বা ব্যাকেও যেতে পারি। এই যে দেখেন, এই যে 2 গুণিত 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5। এখন দেখেন তো যদি এটাকে বর্গমূল নেই, এটাই তো 1250, বুঝছেন? এই যে 1250কে ভেঙে পেয়েছি। এখন দেখেন ব্যাপারটা এরকম না, √2 √5 হোল স্কয়ার, √5 হোল স্কয়ার, এরকম কি না? তাহলে এই যে রুট আর হোল স্কয়ার কেটে যাবে, রুট হোল স্কয়ার কেটে যাবে, কিন্তু এই রুটকে কিভাবে কাটবো বলেন? তাহলে আর একটা 2 দিয়ে গুণ দিলে তো, 2 দিয়ে যদি গুণ দেই তাহলে ব্যাপারটা কিন্তু এরকম হবে, √2 হোল স্কয়ার 2 পাবো। বুঝতে পেরেছেন কিনা বলেন? তার মানে এটার পেয়ার আছে, সবসময় পেয়ার চিন্তা করতে হবে। তার মানে একটা 2 বেশি থেকে গেছে, তাহলে এটা কখনোই পূর্ণ বর্গ সংখ্যা হতে পারে না। 2 এর একটা পেয়ার লাগবে, কারণ এটা 2 হোল স্কয়ার হলে এই রুট এবং হোল স্কয়ার কেটে যাবে, এই 5 এর হোল স্কয়ার রুট কেটে যাবে, 5 এর হোল স্কয়ার রুট কেটে যাবে। তাহলে আমরা কেবলমাত্র কি পাবো? 2 গুণিত 5 গুণিত 5 দিয়ে পূর্ণবর্গ 5 5 5 25, 25 দুগুণা 50 পাবো। বুঝছেন কিনা বলেন? না বুঝতে পারলে আমি আরেকটু সহজ করে বলি, দেখেন ভালো করে। আমরা জানি যে 49 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, হ্যাঁ? তো এটা কি হলো? 7 গুণিত 7 গুণিত 7, রাইট? এখন আপনাকে বললাম যে ধরলেন যে কি 7 গুণিত 7 গুণ, আমি একটা হিসাব করি, 7 2, তাহলে 7 সাথে 49, আর যদি 4 দিয়ে গুণ দেই তাহলে 196, তাহলে 49। তাহলে এখন আপনাকে যদি বলা হয় যে 49কে ভাঙলে আমি 7 গুণিত 7 পাচ্ছি, এখন দেখেন 7 গুণিত 7 গুণিত 2, তো সাথে সাথে 49 আর 2 গুণ করলে কত হয়? 98 হয়। এখন যদি আপনাকে বলা হয় কিন্তু আবার যদি 2 দিয়ে গুণ দেই তাহলে কত হবে? ভালো করে বুঝেন, 196 পাবো। কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এটা কখনোই পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন কিভাবে দেখেন, এই যে দেখেন 196কে যদি আপনি ভাঙেন 14, এই যে 14কে যদি আপনি বর্গ করেন তাহলে 196 পাবেন। এখন আপনাকে বললাম যে এই 98, দেখেন এই 98 সাথে কত গুণ করলে আপনি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন 98কে কি করলেন? এবার ভাঙতে লাগলেন, তাহলে 2 4 দুগুণা 8, 9 দুগুণা 18, এবার সাথে সাথে 49। দেখেন তো 7 গুণিত 7 গুণিত
দুই। তো এটা কি পূর্ণবর্গ সংখ্যা? কিন্তু এটাকে যদি আবার দুই গুণ করে দিতেন, হ্যাঁ, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। দেখেন, সাথে সাথে 49, 49 দুগুণ 98, 98 দুগুণ 196, দেখেন 196 পূর্ণবর্গ সংখ্যা। সবসময় পেয়ার আকারে থাকে, যেগুলো পূর্ণবর্গ সংখ্যা সবাই পেয়ার আকারে থাকে প্রত্যেকটাই। আপনি 49 দেখেন, 64 দেখেন, 121 দেখেন, তারপরে 144 দেখেন, 169 দেখেন, এগুলো পূর্ণবর্গ সংখ্যা সবসময়। এই দেখেন 169, তার মানে কি 13 × 13। আপনি তো জানেন একটা সংখ্যাকে যদি ডাবল গুণ করি তাহলে তো পূর্ণবর্গ সংখ্যা পাবো। তো আপনি যদি এই যে 7 কে 7 গুণ করলেন, 7 কে 7 গুণ করলেন, কিন্তু একটা 2 আছে কেবলমাত্র, তো তাহলে 2 কে 2 তে গুণ করা লাগবে, তাহলে তাছাড়া কিভাবে হবে? আমরা পূর্ণবর্গ সংখ্যা তো পাই এরকম ভাবে, 5 কে 5 গুণ করি দিয়ে পূর্ণবর্গ সংখ্যা পাই। কিন্তু আপনি কি করলেন, 7 কে 7 গুণ করলেন, আবার 2কে তো আবার 2 দিয়ে গুণ করতে হবে, তাই একটাই তো 2 আছে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হওয়ার তো সুযোগ নাই। পূর্ণবর্গ সংখ্যা বের করার নিয়মিত হচ্ছে একটা সংখ্যাকে 2 বার করে গুণ করা। ঠিক আছে? তো আপনি 1250 যখন পাইলেন তখন কি করলেন, এই যে এরকম 2 × 5 × 5 × 5 আপনি পূর্ণবর্গ সংখ্যার নিয়মই হচ্ছে ডাবল ডাবল করে গুণ করা, কিন্তু 2 কে আবার গুণ করবেন না, তার আরেকটা 2 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবেন। এবার বলেন বুঝতে পেরেছেন কিনা? এবার একটু বলেন, এবার একটু বলবেন বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, বুঝতে পেরেছি। লাকি খাতুন বলেছে বুঝতে পেরেছি। এই যে রেসপন্স করবেন, হ্যাঁ, তাহলে বুঝবো যে হ্যাঁ অঙ্ক বুঝতে পারছেন। আচ্ছা, এর আগে দেখলাম এরকম 5 × 5 × 5। আচ্ছা, এর আগে বলেছিলাম যে এই সংখ্যাটার সাথে সর্বনিম্ন কত গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। একটা 2 কম ছিল, তাই আরেকটা 2 গুণ করে দিচ্ছিলেন। এখন এবার যদি এরকম বলা হতো অঙ্কটাতে যে এই সংখ্যাটার সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা ভাগ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে একটা 2 বেশি আছে না? তাহলে এই 2কে যদি আমি 2 ভাগ করে দিই তাহলে এটা কেটে যাবে না? তাহলে পেয়ার হয়ে যাবে না সবগুলো? এইভাবে কিন্তু অঙ্কটা থাকতে পারতো যে 1250কে সর্বনিম্ন কত দিয়ে ভাগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। একটা 2 বেশি ছিল, তাহলে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে এই 2 2 কেটে যাবে, তাহলে বাকিগুলো পেয়ার থাকবে। তাহলে ওই সংখ্যাটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন কি, আহ 5 × 5 = 25, 5 × 5 = 25, মানে 625 হয়ে যাবে। 625 আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা, মানে 25কে গুণ করলে 625 হয়। বুঝতে পেরেছেন কিনা? এই যে দেখেন, এখানে একটা অঙ্ক দেওয়া আছে, বলছে 21,952 সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখেন আপনারা পারেন কিনা এটা, আপনারা চেষ্টা করেন তো দেখি। পারবেন? আমি আর ভাঙছি না, আমি জাস্ট বলে দিচ্ছি খালি, হ্যাঁ। আহ, এরকম পাবেন আর কি, যদি একটু একটু করে ভাঙতে থাকেন তাহলে এরকম পাবেন। 7 × 7 × 7 এরকম পাবেন। তাহলে এখন আপনারা বলেন, এই যে 21,995কে ভাঙলে, 952কে ভাঙলে এরকম পাবেন। তো এখন দেখেন তো, তাহলে আপনি সর্বনিম্ন কত দিয়ে ভাগ করলে সংখ্যাটা হবে, পূর্ণবর্গ হবে, দেখি কে বলতে পারে। আহ, ফাহিম আকন্দ বলেছে সি, তার মানে হচ্ছে 7। দেখেন তো, এই যে পেয়ার, এখানে পেয়ার, এখানে পেয়ার, এখানে পেয়ার, 7 একটা বেশি আছে, অনেকে 7 দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, বাকিগুলো পেয়ার থাকে, তাহলে ওটা পূর্ণবর্গ সংখ্যা। কেমন? মিমুনা খাতুন এই যে বুঝতে পেরেছে, ফাহিম আকন্দ বুঝতে পেরেছে, আশা করি সবাই বুঝতে পেরেছে। তো এটা বুঝতে পেরেছেন, হ্যাঁ, তার মানে কি ভাগ করার কথাও বলতে পারে, গুণ করার কথাও বলতে পারে। তার মানে আপনি দেখেন অঙ্কগুলো যদি বুঝেন তাহলে অ্যান্সার করা কিন্তু খুব কঠিন না। এটা বের করতে হয়তো বা আপনার একটু 30 সেকেন্ড সময় লাগতে পারে সর্বোচ্চ, দিয়ে আপনি কিন্তু বুঝতে পারবেন। এবার চলে আসেন বর্গমূল বের করা। আচ্ছা, এটা বলেন তো, বর্গমূল তো বুঝতে পারছেন, জাস্ট আমরা কি করব, একটা সংখ্যাকে ডাবল গুণ করলে পূর্ণ বর্গ সংখ্যা হয়, আর আহ, পূর্ণ বর্গ সংখ্যারই কেবলমাত্র বর্গমূল নিলে পূর্ণ সংখ্যা পাই।
দেখি ফাহিম আকন্দ বলেছে খ মানে 100 অ্যান্সার। সবাই কি একমত? বলছে আমরা কি সবাই একমত? তার মানে দেখেন এই যে রুট এবং স্কয়ার কেটে গেলে 100 থাকে, হ্যাঁ, তাহলে 100 থাকে, অ্যান্সার হচ্ছে 100। তারপরে দেখেন তো 625 কে আর করে দেওয়া লাগবে? না স্যার। এই যে 25 কে বর্গ করলে 625 হয়। কেমন? আপনি কি করবেন দেখেন তো, পাঁচে পাঁচে 25, হাত থাকলো 2, 5 দুগুণা 10, 20, আর 2, 22-এর 2, 2 দুগুণা 4, হাতের 2, 6, এভাবে গুণ করবেন। এগুলোকে কিভাবে দ্রুত গুণ করবেন? পাঁচে পাঁচে 25, হাত থাকলো 2, 3 5-এ 15, 30, 32-এর 2, 3 তিরিকে 9, হাতে 3, 12, এই যেভাবে গুণ করতে পারবেন। যাকে এটা বলেছি আমরা। দেখি কেউ কি কমেন্ট করছে। ফাহিম আকন্দ বি, গুড। আমরা সবাই রেসপন্স করি। ফাহিম আকন্দ দেখছি রিপ্লাই দিচ্ছে, আর কেউ দিচ্ছি না। এবার দেখেন বলছে 1024-এর বর্গমূল কত। দেখেন তো আপনারা কি, দেখেন তো আমরা কিভাবে করবো। দেখেন তো 2 দুগুণা 4, এটা তো মিলছে। 5 দুগুণা 10, তাই না? 20, শূন্য তো নাই, তার মানে এটা না। 2 দুগুণা 4, ঠিক আছে। 4 দুগুণা 8, 16, 6 না, এটা বাদ। 2 দুগুণা 4, 4 4, 3 দুগুণা 6, 12, 12 2, তার মানে এটাই অ্যান্সার হবে। আর 3 তিরিকে 9, হাতের একে 10, তার মানে গ নাম্বার অ্যান্সার। বুঝতে পেরেছেন কিনা দেখেন, আমার গুণ করাটা বুঝতে পারলেন কিনা, কিভাবে গুণ করলাম? সি নাম্বার অ্যান্সার। ফাহিম আকন্দ বলছে সি নাম্বার অ্যান্সার। এখন আপনারা বলেন যে গুণ করার ব্যাপারটা বুঝতে পারছি কিনা। দেখেন তো 10 সেকেন্ডে অ্যান্সার, আমি 10 সেকেন্ডে গুণ করে কিন্তু আমি গ নাম্বারে চলে আসছি। আর আমরা কিন্তু যেটা অরিজিনাল বেসিক, সেটা কিন্তু এইভাবে বের করতে হয়। ঠিক আছে, এইভাবে পেয়ার ধরতে হয়। প্রথমে 10-এর কাছাকাছি যে পূর্ণবর্গ সংখ্যা 9, সেটা নিতে হয়। 3 তিরিকে 9, বিয়োগ করলে 1 হয়, 124, এটাকে দ্বিগুণ করতে হয়, তাই না? তারপরে কি করতে হবে, এখানে যদি এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, সেই সংখ্যাটা এখানে বসবে। তারপরে এই সংখ্যাটাকে এই টোটাল সংখ্যাটাকে এই সংখ্যাতে গুণ করে এখানে বসাতে হবে। দেখেন যদি 2 বসায়, তাহলে 2 দুগুণা 4, 6 দুগুণা 12, এই যে 32 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো এত তো আমার সময় নেওয়ার দরকার নাই, আমি সহজ পন্থায় যাব। এমসিকিউ দ্রুত অ্যান্সার কিভাবে করবো সেভাবে চিন্তা করব। তারপরে দেখুন 0.1 এর বর্গমূল কত। দেখি আপনারা আহ, দেখেন এই টাইপের দশমিকের আমরা বর্গমূল বের করার নিয়মগুলো একটু দেখি। এগুলো খুব কঠিন না, খুবই সহজ। দেখেন আমার আছে 0.1, সবসময় পেয়ার বানাবো। এখন দেখেন এই পাশে যদি আপনি একটা শূন্য নেন, তাহলে কিন্তু অসুবিধা নাই, একই একই অর্থ দেয়। তাহলে এটা একটা কি পেয়ার। তো তাহলে আমি জাস্ট এই যে 0 দশমিক বসালাম, হ্যাঁ, যে আমি 10-এর বর্গমূল চিন্তা করব। জাস্ট কিভাবে দেখেন, প্রথমে এমন একটা সংখ্যা নিব যে 10-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9, তাহলে 3 তিরিকে 9, তাহলে 9 মানে কি, এটা 10 ছিল, তার মানে আর একটু বেশি হবে না, তাহলে প্লাস। তারপরে 3 নিব, এই 3টাই এখানে নিব, আর এটাকে দ্বিগুণ করে এখানে বসাবো। 3 দুগুণা 6, 3 প্লাস। দেখেন 3কে 6 দিয়ে ভাগ করা যায় না, তাহলে কি করতে হয়? 3কে যদি আপনি 6 দিয়ে ভাগ করতে চান, তাহলে কি করতে হয়? একটা দশমিক নিতে হয়, তাই শূন্য নিতে হয়। 5 6 30, কেমন? তাহলে এটা পেয়ে গেলাম 0.5, তাহলে 3 কত 5, তাহলে এটা হয়ে যাবে 3 সামথিং, অর্থাৎ 3.31 আছে, কিন্তু 3.5 আসতেছে, এটা হয়ে যাবে অ্যান্সার। তার মানে কোনোটাই নয়। এখন যদি যদি এরকম হয়, বুঝতে পারলেন কেন? দেখেন আরেকটা উদাহরণ দেখে, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, আরেকটা উদাহরণ দেখে, এরকম যদি এরকম হয়। আচ্ছা, এরকম অঙ্ক মনে হয় আছে, আমরা উদাহরণ যেটা দিতে চাচ্ছি দেখি। এই যে এটা দেখেন 0.01, আমরা সবসময় পেয়ার আকারে চিন্তা করব। তার মানে কি, এই যেটা একটা পেয়ার, তাহলে 0. হ্যাঁ, এখন আমরা বের করব কত, 0.1-এর বর্গমূল। 0.1 মানে কি এরকম না, তার মানে 1।
0.1, এটা অ্যান্সার। খুবই ইজি আর কি। দেখেন আরো কয়েকটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। 0.0001 পেয়ার আকারে চিন্তা করবো। এই যে এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, দুইটা জিরোর জন্য একটা জিরো নেব বর্গমূলে, হ্যাঁ, আর বাকিটা করব। তাহলে দেখেন এই দুইটা জিরোর জন্য একটা জিরো আসলো, একটা জিরো নিলাম, আর বাকিটা এভাবে করব। এটা লেখার অর্থ হচ্ছে একই কথা, এটার বর্গমূল হচ্ছে 1, তারপর 0.01, এটা অ্যান্সার। বুঝতে পারছেন কিনা দেখেন। দেখি কি কমেন্ট করছে। বি নাম্বার অ্যান্সার, গুড। ফাহিম আকন্দ বলছে বি নাম্বার অ্যান্সার। এখন যদি এরকম থাকতো, ধরলেন 0.000001 এরকম যদি থাকতো, তাহলে দেখেন এখানে একটা পেয়ার, এখানে একটা পেয়ার, আর এখানে আরেকটা পেয়ার করার জন্য শূন্য নিলে অসুবিধা নাই, দশমিকের পরে সংখ্যার পরে জিরো নিলে কোনো সমস্যা নেই। তাহলে দেখেন এই যে এটার জন্য একটা জিরো পাবো, এটার জন্য একটা জিরো পেয়ারের জন্য। এখন বাকি থাকে কত? 10। এটা কিভাবে করলাম? 3×9 প্লাস 3/3×6, 3.5, তার মানে 35। এটা হয়ে যাবে অ্যান্সার, পরে দশমিক বসার দরকার নাই, এটাই হবে অ্যান্সার। কেমন? খুবই সহজ। দশমিকে যেগুলো আসুক না কেন আমরা দেখা মাত্র অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। এই যে এখানে আরেকটা দেওয়া আছে, এটা আপনাদেরই করতে পারার কথা। এটা কত হবে? 0.1। কি আর একই রিপিট আসছে কেন? এটা যে করলাম মনে হচ্ছে এটা 0.01, এটাতে দেখালাম। তারপর এইবার দেখেন 0.09, আমরা পেয়ার চিন্তা করব, সরি 9, পেয়ার চিন্তা করব, হ্যাঁ। তাহলে দেখেন তো, জিরো দশমিক, দশমিক বসার পরে 0.9 মানেই তো হচ্ছে 9, তাহলে হচ্ছে 3, তাহলে 0.3, এই যেটা অ্যান্সার। দেখি কেউ কি কমেন্ট করছে। ফাহিম আকন্দ বলছে বি, মিমুনা খাতুন বি, গুড। এই যে বুঝতে পারছে সবাই, এই জন্য অ্যান্সার করতে পারছে, তার মানে 0.3 অ্যান্সার। এই টাইপের আরো একটা দেখে অঙ্ক, আমরা অঙ্ক দেখছি এগুলো বিগত সালে কিন্তু আছে, পরিবেশ অধিদপ্তর, তারপরে বিআরডি, পল্লী উপজেলা পল্লী উন্নয়ন পরীক্ষা কর্মকর্তা পদে আসছে, বিভিন্ন বোর্ডে পরীক্ষা আছে। দেখেন দুদকের ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে আসছে এটা। তো এখন দেখেন 0.09, দেখি একজন কমেন্ট করলো, কি কমেন্ট করছে? এই যে এটাও খ হবে স্যার। এটাও খ হবে, গুড। এই তো পারছেন, খুবই পারছেন। ফাহিম আকন্দ বলছে খ নম্বর অ্যান্সার হবে। হ্যাঁ, তাহলে দেখেন কিভাবে এটা হলো আমরা দেখাই। এটা আছে কত? 0.009। দেখেন পেয়ার হচ্ছে না, তাহলে আরেকটা শূন্য নিয়ে একে পেয়ার বানাবো। এখন দেখেন সবাই, তাহলে জিরো দশমিক দশমিক তো আসবেই, এই দুইটা জিরোর জন্য একটা জিরো আসবে, আর বাকি 9 জিরো আছে, তাই না? 9 জিরো। তাহলে একে কি করব দেখেন তো, 90-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 100, অথবা 81, 9 9 81, বা 10 10 100। 10 10 100 যখন করবো তখন এখানে মাইনাস করতে হবে, কারণ 100 90-এর চাইতে বেশি, 90 100-এর চাইতে ছোট। আবার যদি 81 নিই, 81-র চাইতে 90 বড়, এই জন্য যোগ করতে হবে। তাহলে 9 9 81, তাহলে 81 হলো, প্লাস 9, আর 9 দুগুণা 18। তাহলে কি হবে দেখেন তো, বুঝতে পারছেন কিনা? এটা কিন্তু অপশনটা ভুল আছে, দেখেন। বুঝতে পারছেন? ও সরি সরি, এখানে তো আমার ই করার দরকার নাই, 9-এর তো হয়ে যাবে 3 3 9, এটা ইজিলি আমি করতে পারবো আর কি। তাহলে এটা 0. এখন বুঝতে পারলেন কিনা বলেন আগে। জি স্যার। সবাইকে বুঝতে পারছেন এটা? বুঝতে না পারলে বলতে হবে, বলেন আগে বুঝতে পারছেন কিনা। এটা হচ্ছে যারা খ নাম্বার অ্যান্সার বলেছি সেটা কিন্তু হবে না। কেমন? এটার অ্যান্সারটা অপশানে নাই, ভুল ছিল। এটা দেখেন কত হয়, 9 হবে, প্লাস এখানে, এখানে যেহেতু 9 কে 18 দিয়ে ভাগ করা যায় না, তাই না? তাহলে 90, তাহলে 0.90 কে 18 দিয়ে ভাগ দিলে কত হয়? কত সামথিং আসবে?
বলেন তাহলে 5 দিয়ে ভাগ করলে চলে আসবে 90। 0.5 সামথিং। 5, গুড গুড, 5 আসবে, তার মানে 9.5। তার মানে এই যে 9.5 বসাই দেব, 9.5, এটাই আনসার হবে। হ্যাঁ, এখানে অপশানে না, এটা ভুল ছিল, আপনারা ক্যালকুলেটর টিপলে বুঝতে পারবেন। হ্যাঁ, যে 0.095 অ্যান্সার আসবে। 94 আছে তো 95, এত কাছাকাছি অপশন থাকে না, তো 95 আপনি পেয়ে যাবেন আর কি অ্যান্সার। আপনারা ক্যালকুলেটর টিপ দিলে বা চেক করতে পারেন যে কি আছে। এটা এটা কিন্তু 0.03 আসবে না। হ্যাঁ, কেমন, বুঝতে পারছেন কিনা বলেন? আমরা পেয়ার দিয়ে কিন্তু পাচ্ছি না, এটা অ্যাপ্রক্সিমেট 0.095 হবে। হ্যাঁ, এটা অপশানে নাই, অপশানে ভুল ছিল আর কি, একটা অপশান দেয় নাই, তার মানে এটা কোনো উত্তর ছিল না। বুঝছি কিনা বলেন, ক্যালকুলেশনের হিসাবটা বুঝতে পেরেছি কিনা বলেন? জি স্যার, বুঝতে পারলাম, ও, ক্যালকুলেটরেও দেখলাম, হ্যাঁ 0.094.8 সামথিং। হ্যাঁ, তার মানে 0.03 আসবে না, রাইট? জি জি স্যার। ওকে, তার মানে দেখেন, আমরা কিন্তু এইগুলো দেখা মাত্র হয়তো 9 আছে, তার মানে 0.03 মেরে দেবো আর কি, কিন্তু ব্যাপারটা না। দেখেন আমি কিন্তু খুব ইজিলি অ্যান্সার করছি এগুলো। কঠিন লাগছে কি? না স্যার। হ্যাঁ, কঠিন লাগে না। এবার দেখেন, এই যে এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, তাহলে দেখেন এই পেয়ারের জন্য একটা শূন্য, তার পরের পেয়ারের জন্য এবার আরেকটা গ শূন্য। হবে। এইবার হবে কি, গ হবে। কেমন, 09 মানে কি, মানে 9 সমান হবে 3, এটা হবে গ অ্যান্সার। কেমন, এই যে দেখেন, তার মানে এখানে আপনাকে কিন্তু কি করবে, অনেকে ভুল করবে, আমরা পিছিয়ে যাব। এগুলো যদি আপনি ঠিকভাবে শিখেন বা বুঝে করেন একটু, তাহলে এগুলো কিন্তু কঠিন না। দেখেন 10 সেকেন্ডে কিন্তু সব অ্যান্সার করা যাবে, কিন্তু এই কোশ্চেনগুলো আমরা পরীক্ষায় অ্যান্সার করতে করতে এগুলোতে 4-5 মিনিট নষ্ট করে ফেলি, তারপরে কিন্তু অ্যান্সার বের করতে পারি না। অনেক কঠিন মনে হয়, কিন্তু আসলে কঠিন না যদি আপনি বুঝে করতে পারেন। তারপরটা দেখেন, এই যে এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, তার মানে কি প্রথম পেয়ারের জন্য 0, আর তার পরের পেয়ারের জন্য কি √25, মানে 5×5 = 25। এই যেটা অ্যান্সার 0.05। বুঝছি কিনা? জি স্যার। ওকে, তারপরের অঙ্কে যাই। এই যে দেখেন, এই টাইপের অঙ্কগুলো একটু হতে পারে, এই যে পূর্ণ সংখ্যা প্লাস দশমিক সংখ্যা। কেমন, এটা আমরা একটু দেখি। এই যে দেখেন 5.36, তো দেখেন আমি এটুকু কিন্তু বের করতে পারবো। কেমন, ইজিলি 5, তার মানে 5 কিন্তু সবগুলোতে আছে, তাহলে তো ঝামেলা হয়ে গেল। এন্ড 0.36 এর জন্য কিন্তু আমরা কি করতে পারছি না, ক্যালকুলেশন করতে পারছি না। এখানে নিয়ম হচ্ছে এরকম, ব্যাপারটা পার্থক্য কত, আমি 25 পেয়েছি, তাহলে আর কিন্তু সংখ্যাটা হচ্ছে 25.36, তাহলে পার্থক্য হচ্ছে 36। কেমন, তাহলে পার্থক্য কত, 36। বলেন এটুকু বুঝতে পারছেন কিনা? জি স্যার, জি স্যার। এক্ষেত্রেও একই নিয়ম হবে না স্যার? এই যে দশমিকের পরে যে 3-6 আছে ওইটাকে পেয়ার এ, করব। না, একেবারেই মিলবে না, এটা ওইভাবে মিলবে না আর কি, আপনাকে ও ঠিক আছে, এটা একটু ভিন্ন আর কি। হ্যাঁ, আপনাকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। কেমন, তো এখানে এরকম ভাবে চিন্তা করব যে দশমিকের জন্য যেটা বের করব এভাবে, যে 5, এখন বলেন তো 25, আমি 25-এর দরুন 5 নিয়েছি কেবল, তাই না? জি কিন্তু স্যার। আসলে সংখ্যাটা তো ছিল 25.36, আরো বেশি ছিল না? তাহলে 5 প্লাস, এই যে এখানে পার্থক্যটা বসাবো, আর নিচে এই 25-এর দ্বিগুণ নেবো 10। কেমন, তাহলে 5 প্লাস, এই যে এখানে যদি আপনি করেন তাহলে কি আসবে, 0.36কে 10 দিয়ে ভাগ দিলে 0.3, তার আরেকটা কি হবে, দশমিক এক ঘরে এগিয়ে যাবে, একটা শূন্য ঢুকে যাবে, 0.36। এক কথায় তার মানে আসবে 5.03, এটা হবে আনসার। তার মানে এক কথায় পার্থক্যকে এটা দিয়ে দ্বিগুণ করবেন, দিয়ে ভাগ ভাগ করবেন, দিয়ে যেটা পাবেন সেটার সাথে যোগ করে দিবেন। এখানে যদি আমি এই যোগটা না করি তাও হবে, একেবারে এটার সাথে যোগ করলেও হবে। পার্থক্যকে যেটা পেয়েছেন সেটাকে দ্বিগুণ দিয়ে ভাগ করবেন জাস্ট, এটাই হচ্ছে নিয়ম। তাহলে আপনি দ্রুত অ্যান্সার করতে পারবেন। আর যদি আপনি বলেন যে না, আমি যেটা অরিজিনাল নিয়ম সেটা দিয়ে করব, সেটা দিয়েও করা যাবে, কোনো অসুবিধা নেই। তো ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন, এটা জাস্ট কখন, যখন পূর্ণ সংখ্যা প্লাস দশমিক সংখ্যা, সেক্ষেত্রে এটা, যে আমরা পূর্ণ সংখ্যাটা প্রথমে নিয়ে নিব, তারপরে কিন্তু এখানে যদি আবার পূর্ণ সংখ্যা না থাকে তখন পরে আবার একটু ঝামেলা হবে।
কেমন? তো যখন পূর্ণ সংখ্যা পাবো তখন নিয়ে নিব, বাকি যে পার্থক্য থাকবে জাস্ট পার্থক্যকে এই যে 5কে দ্বিগুণ দিয়ে ভাগ করব, তো যেটা পাবো সেটা যোগ করে দিব। আপনার যোগ করার দরকারও নাই, 03 পেয়েছেন মানে কি 5.03 একটাই আছে। বুঝা গেছে? যখন পূর্ণ সংখ্যা প্লাস পূর্ণ সংখ্যা প্লাস দশমিকের পর আরো কিছু থাকবে তখন এই নিয়মটা আমরা খেয়াল করব। এখন এখানে দেখেন এটা এখানেও ওই সেম ভাবে করতে পারবেন, কিন্তু এখানে যে পার্থক্যর সাথে আপনি যে বিয়োগ করবেন মানে ভাগ করবেন, এটা একটু জটিল হয়ে যেতে পারে। যেমন দেখেন 15, 6, 0, 25। তাহলে এখানে দেখেন 15 কাছাকাছি পূর্ণ সংখ্যা 16, তাহলে আমি 4 4 16 নিয়ে নিলাম। তাহলে পরে কি করব, বিয়োগ করতে হবে। তাহলে পার্থক্য হচ্ছে এই যে, হ্যাঁ এখন তাহলে 16 থেকে আপনাকে তাহলে তো পার্থক্যটা আগে চিন্তা করতে হবে যে 16 থেকে যদি আমি 15.6025 বিয়োগ করি তাহলে কত হবে। 15.6025 যদি এটা আমি বিয়োগ করি, যে আমি 16 হিসাব করেছি, তাহলে সেটা থেকে যদি আমি বিয়োগ করি তখন এটা একটু কঠিন হয়ে যাবে। এটা মনে হয় নর্মাল নিয়মে করলেই ভালো হয়। তখন আপনি যদি এটা বিয়োগ করেন, এই বিয়োগ করার নিয়ম হচ্ছে দশমিক দিয়ে 4টা জিরো দিতে হয়, তাহলে বিয়োগ করাটা সহজ হয়। তাহলে এটা বিয়োগ করে পাবো আমরা 3975। এটাকে আপনি কি করবেন, পার্থক্যটাকে 4 × 8, 8 দিয়ে ভাগ করবেন, কিন্তু এই ভাগ করাটা হয়তো অনেক সময় কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তখন আপনি এই ফর্মুলা ফলো করলে একটু জটিলই আসবে, কিন্তু এটা আপনি করতে পারবেন। কেমন? এখন দেখেন 8 দিয়ে কিন্তু ভাগ করাই যায়, কিভাবে দেখেন কত সহজে। এই দেখেন এখানে 39 আছে না, তাহলে 4 × 8 = 32, কিন্তু আছে 39, তাহলে 7, তাহলে 77। 8 লং কত, 72, থাকলো 5, তাহলে 55। 7 8 56 মানে 6 8 48, 6। তাহলে দেখেন এই যে -0.496, এখান থেকে আপনি বিয়োগ করলে অটোমেটিক হয়ে যাবে। বিয়োগটা করতে পারবেন, বা আপনার এত দূর নেওয়ার দরকারও নয়। আপনি 50 নিয়ে নেন, তাহলে 3 কত হবে, কাছাকাছি দেখেন। এটা আমার মনে হয় নর্মাল নিয়মে যদি আপনি করেন তাহলে সেটাই বেশি সবচেয়ে ভালো হয়। নর্মাল নিয়ম কোনটা? হ্যাঁ, এটা আমরা নর্মাল নিয়মে কিভাবে করব দেখেন। এটা হচ্ছে আপনার 36তম বিশেষ প্রিলিমিনারিতে আসছে। এটা হচ্ছে 60 25। নর্মাল নিয়ম কোনটা দেখেন, পেয়ার বানাবো তাই না? তাহলে এটার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা আমি 3 যদি নেই, 3 3 9, তাহলে বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে 6 হবে। 15 থেকে 9 বাদ দিলে 6, তারপরে একটা পেয়ার নেমে যাবে। কেমন? এই সংখ্যাটাকে আমি দ্বিগুণ করব, 3 × 2 = 6। আবার এখানে এমন একটা সংখ্যা বসাবো এই জায়গায়, এখানে যেটা বসাবো সেটা এখানেও বসাবো, দিয়ে এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করে এখানে বসাবো। তাহলে দেখেন আমি যদি 8 বসাই মিলবে না। আপনি দেখেন এখানে আমার আসবে কত, 9 যদি বসাই তাহলে কাছাকাছি আসবে। 9 9 81, 1, 6 লং 54, হাতের 8, তাহলে 62। তাহলে বিয়োগ করলে কত হবে, 10 থেকে 1 বাদ দিলে 9, 6 থেকে 3 বাদ দিলে 3, আবার 25 নেমে গেল। আবার এখানে এমন 39 দুগুণা কত হবে, 78, 78। এখানে এমন একটা সংখ্যা বসাবো, এখানে এমন একটা সংখ্যা বসাবো। কিন্তু আপনি এটা করার সময় কি করবেন বলেন তো? আপনার উপায় হচ্ছে এটা হ্যাঁ, এটা উপায় হচ্ছে একটাই, যে আপনি অপশনের দিকে তাকাবেন, প্রথমে 3, তারপরে চিন্তা করবেন 8 দিয়ে গুণ করে দেখবেন, 9 দিয়ে গুণ করে দেখবেন। এই যে 69 যে নিলাম, 9 দিয়ে গুণ করে 660-এর কাছাকাছি কোনটা হয়। এখন এটা আপনি আন্দাজি করার দরকার নাই, আপনি এটা অপশানে দেখবেন 3.9 আছে, 7 আছে, 8 আছে, 6 আছে। এখন আপনি 4 দিয়ে গুণ করছেন, 3 দিয়ে গুণ করছেন, 3 বসাচ্ছেন, 2 বসাচ্ছেন, দরকার নাই, আপনি অপশান দেখেন। 3-এর পরে 9 আছে, 9 দিয়ে গুণ করে দেখেন কাছাকাছি হয়ে যাচ্ছে, তাহলে 8 দিয়ে তো হওয়ার সুযোগই নাই। এখন দেখেন 9 9 তো একটাতেই আছে, কেবলমাত্র 3.9 একটাতেই আছে। আর কি করার দরকার আছে বলেন? 3.9 একটা অপশানে আছে, আর কি করার দরকার আছে? আপনি যদি এখানে 5 বসান,
আর এখানে 5 বসান। এটাকে যদি 5 দিয়ে গুণ করেন তাহলে এটাই চলে আসবে, কিন্তু এটা করার দরকার নাই কারণ আপনি অপশনে পেয়ে গেছেন। বুঝছেন কিনা বলেন? আপনাকে এটা এই বেসিক নিয়মে এটা করতে হবে, এটা একটু জটিল, কিন্তু এভাবে আপনি চাইলে করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে বিয়োগ করে এটা করে ফেলতে পারবেন যদি আপনি করতে পারেন। এই হচ্ছে ব্যাপার এরকম। তবে এগুলো খুব কম যে এত জটিল একটু আসবে, এটা খুব কম আসে, খুব সহজগুলোই আসে, সহজগুলোই আমরা অ্যান্সার করতে পারি না। তারপরে দেখি, আমাদের অনেকক্ষণ হয়ে যাচ্ছে, এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি দেখেন। দেওয়া আছে √2, 6কে লিখতে পারি 3 × 2 প্লাস 2কে লিখতে পারি 2 2। √2, √2 যদি আমি কমন নিই তাহলে √3 প্লাস √2, এটা কেটে গেল। আমার মূল অঙ্ক কিন্তু এখান থেকে শুরু আসলে। হ্যাঁ, এই টাইপের যখনই অঙ্ক থাকবে, লব এবং হরে এরকম যখন থাকবে, তখন কি করব, এখানে যদি প্লাস থাকে এরকমই একটা সংখ্যা নেব কিন্তু মাইনাস চিহ্ন নেব, লব ও হরকে গুণ করব যখনই এই টাইপের অঙ্ক থাকবে। √3 মাইনাস √2 দিয়ে লব এবং হরকে গুণ করব। কেমন? এখন দেখেন তো, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি না? তাহলে √3 হোল স্কয়ার মাইনাস √2 হোল স্কয়ার না? তাহলে 3 মাইনাস 2 না? তাহলে 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে কত? 1। তাহলে নিচের অংশটা 1 লেখার দরকার নাই, তাহলে অ্যান্সার হবে √3 মাইনাস √2। বুঝতে পারলেন কিনা? এই যে নিচের অংশটা দেখেন, √3 হোল স্কয়ার, হরের অংশটা করছি আমি কিন্তু, সমান হচ্ছে 3 মাইনাস 2 সমান হচ্ছে 1। 1 লেখার দরকার নাই, তাহলে উপরের অংশটাই অ্যান্সার। তাহলে দেখুন, আপনি যখন এখানে আসবেন তখন এটার অপোজিট নিলে 3 মাইনাস 2 হয়, 3 মাইনাস 2 মানে 1, তাহলে উপরেরটাই অ্যান্সার। বুঝছেন কিনা? জি স্যার। তাহলে এরকম টাইপের একটা অঙ্ক আপনারা করবেন, দেখি পারেন কিনা। এই যে এটা √5 মাইনাস √3 এরকম যখনই থাকবে তখন এটা লবে আছে, তার মানে হরে 1 আছে। স্যার এটার ক্যালকুলেশন কি আমরা অপশন থেকে শুরু করব নাকি? অপশন থেকেই মনে হয় ভালো হয় সবচেয়ে, যেটা আপনি চিন্তা করতে পারেন। এন্ড এটা দেখেন, এটা লবে আছে তাই না? তাহলে লব এবং হরকে কি করবেন, এটার অপোজিট দিয়ে গুণ করবেন, প্লাস, এরকম ব্যাপারটা। তাহলে এখন দেখেন তো, √5 হোল স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার, তার মানে এরকম একই রকম হওয়া মানে 5 মাইনাস 3 হবে, সহজ কথাই। উপরে 5 মাইনাস 3, তার মানে 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2 হয়। 2 কোথায় আছে? ঘ এই যে নাম্বারে ঘ এক নাম্বার, জায়গাতে একটু আছে। এক জায়গাতে 2 আছে, দেখেন ভালো করে। আপনি এখানে যখন অপোজিট হবেন তখন বুঝে নেবেন এটা 5 মাইনাস 3 হবে, মানে 2 হবে। 2 কি কোনো জায়গায় আছে? তার মানে কি এটা কি 10 সেকেন্ডের বেশি চিন্তা করা লাগবে? অন্য তো কোথাও 2 নাই, আর নিচে তো এটা থাকবেই। আর আপনি যখন বুঝবেন তখন বুঝতে পারবেন যে নিচে √3 প্লাস √5 প্লাস √3 হবে। তার মানে আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। এইভাবে যদি আপনি অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকেন, আমার মনে হয় না যে খুব বেশি কঠিন হবে। আর কয়টা আছে অঙ্ক? আচ্ছা, এটার সাথে দেখি। ও, এটা তো একই টাইপের অঙ্ক, যে এটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলে একটি পূর্ণবর্গ হবে। তাহলে দেখেন, এখন একটা সংখ্যা দেওয়া হয়েছে, যে বলা হয়েছে সংখ্যাটা হচ্ছে 6559। তো এই সংখ্যাটার সাথে কোন, এটা না এটা না এটা, চারটার মধ্যে কোনটা যোগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে? এখন দেখেন, আপনি 2 যদি যোগ করেন তাহলে কত হবে? 11 আগে দেখি, আহ যদি যোগ করি 1, তাহলে কত হয়? 6560। তার মানে একটা শূন্য আছে, তার মানে এটা কি হবে? বিজোড় সংখ্যক হবে কি? স্যার কখনো অপশনে তো এক নেই, 2 থেকে শুরু হয়েছে। ও সরি সরি সরি, 2 থেকে, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, আমি এক বসিয়েছি। তাহলে 61 হবে তাই না? এটা, তার মানে 6561 হলো। তারপরে দেখেন, হ্যাঁ, তাহলে 3 যোগ করলে কত হবে? আমরা এখানে মুখোমুখি পারবো। 3 যোগ করলে কত হয়? আহ 64 62 হয়। হবে। ও আহ, হ্যাঁ 62। হ্যাঁ, 62 হবে, রাইট, 62 হবে। 4 যোগ করলে
63 আর 5 যোগ করলে 64। 63 আর 5 যোগ করলে 64। তার মধ্যে দেখেন লাস্টে 2 যদি থাকে তাহলে এটা বাদ, 2 যদি থাকে তাহলে বাদ, তাই না? 3 2 3, এই যে প্রথমে বলেছিলাম 2 3 7 8 থাকতে পারবে না, তারা কখনো পূর্ণবর্গ সংখ্যা হবে না। এখন এখন এই যে 6564 6561, এই দুটার মধ্যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে? এখন আপনাকে এটা খুঁজে বের করতে হবে। তাহলে দেখেন 6561 এটা পূর্ণবর্গ কিনা, আর 6564, এটা নিয়ম হচ্ছে যেটা বললাম প্রথমে, যে পেয়ার বানানোর পরে এটা শেষের অঙ্কটা কত আছে, 1 আছে না? তাহলে 1 থেকে 9 পর্যন্ত কোন সংখ্যাটাকে বর্গ করলে 9 আসবে? তাহলে একটা হচ্ছে 1, 1 কে বর্গ করলে 1 আসে, 9 কে বর্গ করলে কি আসে? আহ 1 আসে, 9 9 81, তার মানে 9 আর একটা হচ্ছে 1, এই দুটো আছে, তাই না? তাহলে এখন দেখেন পূর্ণবর্গ কিভাবে পাই। 65 কাছাকাছি, কি 8 8 64, তাহলে 64-র সাথে যদি আপনি 8, সরি 64-র সাথে যদি 8 যোগ করেন, আচ্ছা 6561 একটা আমি মুছে দিই, হ্যাঁ, তাহলে ক্লিয়ার করে করি। 6561 আর 64, 6561, তাহলে একটা পাইলাম 9, একটা পাইলাম 1, তাহলে 8 8 64। তো 64-র সাথে আমি কি করব, 8 যোগ করব, 72 হয়, হ্যাঁ। এই 72-এর চাইতে এই সংখ্যাটা যদি ছোট হয় তাহলে ছোটটা নিব, যদি এটা কোনো কারণে 72-এর চাইতে বড় হতো তাহলে 9 নিতাম, তাহলে এটা 81। তাহলে এই যে 6561-কে যদি আপনি বর্গমূল নেন তাহলে 81 পাবেন। কেমন? এটা বের করার সিস্টেম একটা, বুঝছেন কিনা? আবার তার পরেরটা দেখেন 64, তার মানে আমরা পেয়ে গেছি পূর্ণবর্গ সংখ্যা, সরি 6564, এটা কিভাবে পাবো? দেখেন কাকে গুণ করলে 2 দুগুণা 4, এই 2 কে বর্গ করলে 4 পাবো, আর কোথায় 4 পাবো বলেন তো? 8 8 64। কিন্তু মজার কাহিনী হচ্ছে দুইটা যে সংখ্যা পাবেন এই দুইটার কিন্তু যোগফল সবসময় কিন্তু 10 হবে, 2 মানে আরেকটা, তার মানে 8 হবে, 8 মানে আরেকটা 2 হবে। এখন দেখেন 8 8 64, তো পরের সংখ্যাটা 2 নিব না 8 নিব, এটার জন্য কি করব, 64-র সাথে 8 যোগ করব, দিয়া 72, 5 64, হ্যাঁ। তাহলে এখন দেখেন যে 72 নিলাম, তাই না? তাহলে হ্যাঁ 72-এর চাইতে 65 হচ্ছে ছোট, তার মানে 2 হবে। এখন দেখেন তো 82-কে যদি আপনি আহ, বর্গ করেন কত হবে? 24, তার মানে এটা কিন্তু না, তার মানে এটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তার মানে কি, আহ কোনটা পেয়েছিলাম, ক নাম্বার? বুঝতে পারছি কিনা একটু আপনাকে এটা চেক করতে হবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ক নাম্বার। তারপরের অঙ্কে চলে যাই। এই যে এখান পর্যন্ত অঙ্ক ছিল আমার আজকে। আজকে এই টাইপের অঙ্ক ছিল, বর্গ বর্গ বের করা প্লাস বর্গমূল বের করা। আপনাদের যদি কারো কোনো কোয়েরি থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন, বা আপনারা বুঝতে পারছেন কিনা সেটাও বলবেন, বা কোনো কিছু জানার যদি থাকে, কোয়েরি থাকে, আপনারা কোশ্চিন করতে পারেন, বা অঙ্ক বুঝতে পারছেন কিনা সেটাও বলতে পারেন, বা বুঝতে পারছি না সেটাও বলতে পারেন। যদি আপনাদের কিছু আহ, জানার থাকে সেটাও বলতে পারেন আর কি। কি আপনারা বুঝছেন কিছু? ফাহিম, আকন্দ? জি স্যার, বুঝছি। ফাহিম, আকন্দ, তারপর হচ্ছে মিমুনা খাতুন, স্যার বুঝতে আহ, পেরেছি। তারপর দাস, রিফাত। আমরা অনেকে আছে যারা কিন্তু কোনো রেসপন্স করি না, যেমন রিভা, রিফাত, এরা কিন্তু আমরা রেসপন্স করি না।
তো আমরা বুঝতে পারছি কিনা বলবেন আর কি, বুঝতে না পারলে জিজ্ঞেস করতে হবে, নাহলে তো বুঝতে পারবো না যে আপনারা বুঝতে পারছেন কিনা। তো তাহলে আমি শেষ করলাম, কেমন? ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।